আমাদের গত দুটি পর্বে আপনারা দেখেছেন কিভাবে আমরা কলকাতা থেকে ধোত্রে এবং ধোত্রে থেকে টুমলিং এসে পৌঁছেছিলাম। আজ আমাদের যাত্রা শুরু হচ্ছে টুমলিং থেকে। আমাদের আজকের গন্তব্য কালীপোখরি, টুমলিং থেকে যার দূরত্ব 14 কিলোমিটার। এই 14 কিলোমিটার পথের অপার্থিব সৌন্দর্য আর নানান অভিজ্ঞতাই ভাগ করে নেব আপনাদের সাথে। Good morning from Tumling. Hello and welcome back to our channel. আমি সম্পিতা আর আপনারা দেখছেন সম্পিতানু ব্লগস। আরও একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। আজ 15ই এপ্রিল আর আমি দাঁড়িয়ে আছি নেপালের ইলম জেলার অপূর্ব সুন্দর একটা পাহাড়ি গ্রাম টুমলিংয়ে। গতকাল মানে 14ই এপ্রিল ধোত্রে থেকে প্রায় 9 কিলোমিটার ট্রেক করে আমরা এসে উঠেছিলাম এই টুমলিংয়ের গুরুং হোমস্টেতে। অপূর্ব সুন্দর এই টুমলিং ছেড়ে আজ আমাদের চলে যেতে হবে কালীপোখরির দিকে। তার আগে এই টুমলিংয়ের ভোর, এই টুমলিংয়ের সকালটা দেখবার জন্য আমরা উঠে পড়েছিলাম আজ ঠিক ভোর 5টায়। এই টুমলিং এমনই একটা জায়গা যেখান থেকে অপূর্ব সুন্দর সূর্যোদয়, অনবদ্য সুন্দর সূর্যাস্ত, দারুণ সুন্দর স্লিপিং বুদ্ধা কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ এবং মাউন্ট এভারেস্ট, এই সব কিছু দেখা যায়। ভাবতে পারেন পৃথিবীতে এমন জায়গা কিন্তু খুব কমই আছে যেখান থেকে এই এতগুলো সৌন্দর্যকে একসাথে এভাবে উপলব্ধি করা যায়, উপভোগ করা যায়। সেই জন্য এই টুমলিংয়ের প্রেমে পড়তে আপনি বাধ্য। আমরা আজকে যেমন একটু বাদেই বেরিয়ে যাব টুমলিং থেকে কালীপোখরির দিকে। যাবার আগে আমরা ভেবেছিলাম ভোরবেলা এই সূর্যের আলো স্লিপিং বুদ্ধার ওপরে যে খেলা করে আর যে মায়াবী একটা পরিবেশ তৈরি হয় সেইটা দেখব, সেটা দেখার লোভ ছাড়তে পারিনি। তবে এই আর কি, সকালবেলা এই দিকটা একটু মেঘে ঢেকে আছে আর নেপালের আকাশটা একদম নীল হয়ে গেছিল। যদিও এখন ভারতের আকাশও নীল হয়ে গেছে। আকাশ তো আর ভারত নেপাল মানে না, আকাশ মানে সব কিছু একদম একান্তে বিলীন হয়ে যায়। যাই হোক, এখানে ভোরটা বা সকালটা উপভোগ করতে ভীষণ ভালো লাগছে। কাঞ্চনজঙ্ঘা দেখা যাক বা না যাক, এভারেস্ট দেখা যাক বা না যাক, এখান থেকে এই যে আশপাশের এতখানি জায়গা 360 ডিগ্রি পুরো অপূর্বভাবে খোলা বিস্তীর্ণ হয়ে আছে। আমার পিছনে টংলুর পাহাড়ের পিছন দিক থেকে সূর্যটা উদিত হলো এবং সেই আলো ছড়িয়ে পড়েছে গোটা টুমলিং গ্রাম এবং নিচের সবুজ পাহাড়গুলোতে। এই যে একটা অপূর্ব অনবদ্য মায়াবী পরিবেশ তৈরি হয়েছে, এটাই বা কম কি। যাই হোক, আমরা আজকের ভিডিওতে এই টুমলিং থেকে কালীপোখরি, সেখানে গিয়ে আমরা কোথায় উঠি সেই সমস্ত ডিটেলস, এছাড়াও আরও নানান তথ্য দিতে থাকবো। সেই জন্য আমাদের আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। অনেকগুলো পর্বে আমাদের এই সান্দাকফু পার্ট আসতে থাকবে। প্রত্যেকটা ভিডিওই আপনারা দেখবেন, কোনোটা মিস করবেন না, কারণ প্রচুর তথ্য থাকবে। আর যদি আমাদের চ্যানেলে নতুন হন আর এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে আমার দেওয়া ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যায়। প্রতি শনিবার ঠিক বিকেল 4:30 আমরা একটি করে নতুন ভিডিও পোস্ট করে থাকি। তাহলে চলুন বেরিয়ে পড়া যাক আরও একটা নতুন গল্প লিখতে। সাড়ে 8টা বাজে, আমরা ব্রেকফাস্ট টেবিলে বসে গেছি। তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব। আজকে আমাদের 13 কিলোমিটার রাস্তা হাঁটতে হবে, তাই দেরি করবো না। একদম রুটি দিয়ে ছোলার একটা সবজি খেয়ে আমরা এক্ষুনি এই গুরুং হোমস্টেকে বিদায় জানিয়ে, টুমলিংকে বিদায় জানিয়ে বেরিয়ে যাব কালীপোখরির পথে। টুমলিংকে ফেলে আজ আমাদের নতুন যাত্রা শুরু হলো। ঠিক আমাদের এই পিছনে ওই স্তূপ অবধি গতকাল এসেছিলাম, ওই অবধি দেখিয়েছিলাম। আজ ঠিক সেই জায়গা থেকে আমরা শুরু করলাম এখান থেকে কালীপোখরির উদ্দেশ্যে যাত্রা। ঘড়িতে এখন সময় ঠিক 9টা, আর এখান থেকে কালীপোখরির দূরত্ব 13 কিলোমিটার। দেখা যাক আজ কখন গিয়ে আমরা কালীপোখরিতে পৌঁছই। আর দূরে পাহাড়ে ওই যে দেখা যাচ্ছে সান্দাকফু, আমাদের ফাইনাল ডেস্টিনেশন।
আজ এখনো পর্যন্ত তো ভীষণ ভালো ওয়েদার, সানি ওয়েদার, ঝলমল করছে চারিদিকটা। এখান থেকে চারপাশের ভিউটা অনবদ্য। এখন টেম্পারেচার ওই 14-15 ডিগ্রি হবে, খুবই ভালো লাগছে। কিন্তু জ্যাকেট আমরা পরে নিয়েছি কারণ আজকে আমাদের সময় লাগবে, সেজন্য বিকেলের দিকে ঠান্ডা লাগতে পারে। তাই দাদা আমাদেরকে বললেন যে জ্যাকেটটা সাথে রাখুন। আমার পিছনে দূরে যে বাড়িগুলো দেখা যাচ্ছে, প্রথমে ভাবছিলাম আমরা ওটা একটা গ্রাম, কিন্তু ওটা গ্রাম নয়, ওটা হচ্ছে বিএসএফের ক্যাম্প। ওইখানে গিয়ে ক্যামেরা করতে পারবো না কারণ ওখানে ফটো তোলা বারণ, সেজন্য আমরা এখান থেকেই আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখান থেকে কি অপূর্ব সুন্দর ভিউ, দারুণ লাগছে। ঠিক এই জায়গা থেকে গৈরিবাসের দূরত্ব 7 কিলোমিটার, সান্দাকফু 18 আর ফালুট 39 কিলোমিটার। 1 কিলোমিটার রাস্তা চলে আসার পরে আমার ডান দিকে রয়েছে টুমলিং ক্যাম্পিং সাইট। এইখানে আসলে আপনি টেন্ট খাটিয়ে থাকতে পারবেন। একটা ঘেরা জায়গা রয়েছে, তার মধ্যে আপনারা টেন্ট দিয়ে থাকতে পারবেন, কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থাটা একটুখানি মানে ওই 100-200 মিটার আগে গিয়ে করতে হবে। এইখানে যদি থাকা যায় টেন্ট করে, তাহলে বুঝতে পারছেন কি জায়গাটা কি অপূর্ব, দারুণ। খানিকটা এগোতেই এইরকম লালিগুরাসের সমাহার। এখানে রংটা হালকা পিচ পিঙ্ক, অনেক রকম রঙের এখানে রোডোডেনড্রন হয়। এই রংটা এত ভালো লাগছে, প্রচুর হয়ে রয়েছে এখানে। আর এই যে এখানে আমরা এসএসবি ক্যাম্পের গেটের কাছে চলে এসেছি। আর এই হচ্ছে ফরেস্টের গেট, সিঙ্গলীলা ন্যাশনাল পার্ক। এইবার এই ফরেস্টে এন্ট্রি করে আমরা ঢুকবো। সিঙ্গলীলা ন্যাশনাল পার্কের এই টুমলিং চেকপোস্টে নিজেদের সমস্ত ডিটেলস এবং আধার নাম্বার এন্ট্রি করে তবেই ভিতরে প্রবেশ করতে হবে। এবারে আমরা সিঙ্গলীলা ন্যাশনাল পার্কের একদম ভেতরে ঢুকবো এবং এর ভেতরে ঢোকার আগে আমাদের এই চেকপোস্টে এন্ট্রি করতে হলে যে কোনো একজন তার নিজের নাম এবং তার সাথে কতজন রয়েছেন, তার আধার কার্ড নাম্বার, আমরা কতদিন থাকবো, ডেস্টিনেশন কি, আমাদের গাইডের কোড নাম্বার, এই সমস্ত ডিটেল দিয়ে এন্ট্রি করবার পরে তারপরেই আমরা এর ভেতরে ঢুকছি। এখানে আলাদা করে কোনো টাকা পয়সা লাগলো না, জাস্ট এন্ট্রিটুকু করে ঢুকতে হবে। আপনাদের আধার কার্ড বা আধার কার্ডের সফট কপি নাম্বার কিন্তু নিজেদের কাছে অবশ্যই রাখবেন। এই গেট দিয়ে প্রবেশ করবার পর আরও একবার এন্ট্রি করতে হবে এবং সেখানে ভিডিও করা মানা। পিছনে এসএসবি ক্যাম্প রয়েছে যে রাস্তা দিয়ে এখন আমরা যাচ্ছি, ফলে পিছনের ভিডিওটা নিতে পারছি না, কিন্তু সামনেটা দেখুন কি সুন্দর। পরপর এখানে ফুলের গাছগুলো, ভরে ভরে ফুল প্রত্যেকটা গাছে। সিঙ্গলীলা ন্যাশনাল পার্কের ভিতরে প্রবেশ করে এন্ট্রি করবার পর একটি পিচের রাস্তা চলে গেছে ডান দিকে, সেটি হলো গাড়ির রাস্তা। আর ওখান থেকে বাঁদিকের যে রাস্তা বেঁকে গেছে এই গাছের মধ্যে থেকে, প্রকৃতির মধ্যে থেকে আমরা যাচ্ছি সেই রাস্তায়। আর এই লালিগুরাসের পাপড়ি বিছানো পথ আমাদের যেন এই পার্কের মধ্যে সাদর অভ্যর্থনা জানালো। এত স্নিগ্ধ প্রকৃতি, এত অপূর্ব মনোরম আবহাওয়া, আর তার সাথে পাখিদের কলকাকলি আমাদের চলার সব কষ্টকে দূরীভূত করে দিল। যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি রাস্তাটা কিন্তু একদম সরু, পাশে খাদ, আর খাদের ওই পারে যে পাহাড়টা দেখতে পাচ্ছি এখন, পাহাড়ের গায়ে পুরো লালিগুরাস হয়ে ফুলের গাছের রংটা এত সুন্দর লাগছে। তার মাঝখান থেকে মেঘটা ভেসে আসছে, আকাশে এখন হালকা মেঘ এসেছে। সকালের সেই রৌদ্র করজ্জ্বল ভাবটা কিন্তু আস্তে আস্তে কেটে যাচ্ছে, কিন্তু অপূর্ব লাগছে এখনো পর্যন্ত। কিন্তু এই মেঘটাই পরবর্তীতে আমাদের সমস্যা দিতে পারে, প্রত্যেক দিনই সেটাই হচ্ছে। উদ্ধত যত শাখার শিখরে রোডোডেনড্রন গুচ্ছ। এই পথে যেতে যেতে বারবার শেষের কবিতার এই লাইনগুলি মনের মধ্যে আসছিল। এমন একটা স্বর্গীয় পরিবেশের মধ্যে থেকে যদি যাত্রা পথ হয়, তাহলে সেই পথ তো তুলে ধরতেই হবে সকলের সামনে। আমরা 2 কিলোমিটার রাস্তা চলে এসেছি, একদম পাহাড়ের গা ধরে খাদের পাশ থেকে আস্তে আস্তে হঠাৎ করেই এমন একটা
ভ্যালি টাইপের জায়গায় চলে এসেছি। এই জায়গাটা একদমই ফ্ল্যাট, চারপাশে প্রচুর ফুলের গাছ রয়েছে, এখন মেঘাচ্ছন্ন হয়ে গেছে পুরো। আর এই ফ্ল্যাট জায়গাটায় দাঁড়িয়ে চারপাশটা এত সুন্দর লাগছে, মনে হচ্ছে এটাই স্বর্গ, মানে এর চেয়ে সুন্দর আর কিছু হতে পারে না। দুটো গবাদি পশু চড়ছে এখানে, আর এই হলো বিউটি। এতক্ষণ পর্যন্ত রাস্তাটা কিন্তু বেশ ফ্ল্যাট ছিল, চলতে অতটা কষ্ট হচ্ছিল না। তবে এখান থেকে শুরু হলো চড়াই। তবে এই চড়াই রাস্তাতে যাতে আমরা ভালোভাবে যেতে পারি, তাই আজ আমরা আর লাগেজ পিঠে নিয়ে নিই। আমাদের লাগেজ গাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম আমাদের আগে থেকে বুক করে রাখা হোমস্টেতে। ওদিকে লালিগুরাসের সাথে আলাপচারিতা জমাতে মেঘের দলও ভাসতে ভাসতে এসে হাজির হয়েছে। রাস্তায় মাঝে মাঝে কিন্তু এরকম স্টিফ চড়াই রয়েছে। এই পথে কিন্তু সবসময় নিজেদেরকে সজাগ রাখতে হবে। ডান দিকে এতখানি গভীর খাদ, আর তার পাশে এরকম সরু স্টিফ রাস্তা। আর এই গভীর জঙ্গলে যেহেতু রেড পান্ডা থেকে লেপার্ড, বুনো শুয়োর থেকে ভাল্লুক সব কিছুরই দেখা মেলে, তাই সব সময় প্রত্যেক মুহূর্তে নিজের চোখ কান একেবারে খোলা রাখতে হবে। আচ্ছা, আপনাদের অনেকেরই মনে প্রশ্ন আসতে পারে, এই ট্রেক করার জন্য কি আলাদা করে কোনো প্রস্তুতি নেওয়ার প্রয়োজন আছে? হ্যাঁ, অবশ্যই আছে। আপনার যদি ট্রেকের কোনো অভিজ্ঞতা না থাকে, সেক্ষেত্রে ট্রেকিংয়ে যাওয়ার প্রায় 1 মাস আগে থেকে হালকা এক্সারসাইজ এবং হাঁটাহাঁটি শুরু করুন, এবং তার সাথে অবশ্যই হালকা খাওয়া দাওয়া করুন। তাতে ট্রেকিংয়ের সময় আপনার শরীর সুস্থ থাকবে। যে কোনো ট্রেকিংয়ে নিজের কাছে অবশ্যই জল রাখুন। ট্রেক করতে করতে বারবার একটু একটু করে জল খান। একসাথে অনেকটা জল কখনোই খেয়ে ফেলবেন না। জলের সাথে নিজেকে রিচার্জ করবার জন্য ড্রাই ফ্রুটস আর চকলেটও অবশ্যই রাখুন। ট্রেক করতে করতে বারবার ব্রেক করাও জরুরি। প্রপার রেস্ট নিন, কারণ তাড়াতাড়ি পৌঁছানোর জন্য কেউ কোনো পুরস্কার নিয়ে অপেক্ষা করছে না। তাই নিজের শরীর বুঝে একটু করে রেস্ট নিন, তারপর আবার এগিয়ে চলুন। দেখতে দেখতে আমরা প্রায় 4.5 কিলোমিটার পথ এগিয়ে চলে এসেছি। এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, সামনে দারুণ সুন্দর একটা ফ্ল্যাট জায়গা দেখতে পাচ্ছেন। আর ওই পারে মানে সামনে একটা ফেন্সিং রয়েছে, জাস্ট বাঁশের একটা ফেন্সিংয়ের ওপারটাই হচ্ছে নেপাল, আর এই পারে ভারতবর্ষ। এত শান্ত বর্ডার, মানে ভাবাই যায় না। ফেন্সিংয়ের ওপারে কিছু জল সংরক্ষণ করে রাখা রয়েছে যাতে পশুরা এসে জল খেতে পারে। আর সামনে এই হলো আমাদের যাবার পথ, এই পথ ধরেই আমরা এগোবো। কাছেই রয়েছে জৌবাড়ি নামের একটি গ্রাম, এবং সেই গ্রামের কেউ মারা গেলে এখানেই তাদেরকে পোড়ানো হয়, মানে শবদেহ দাহ করা হয়। সেই জন্যই এখানে এই প্রেয়ার ফ্ল্যাগগুলো রয়েছে। ঠিক এর পাশ দিয়ে এখন আমরা যাচ্ছি। ট্রেকিংয়ের সময় পায়ে অবশ্যই একটা ভালো ট্রেকিং শু থাকা আবশ্যক। নিজের কমফোর্ট এবং বাজেট অনুযায়ী একটা ট্রেকিং শু কিনে তারপরেই ট্রেকিংয়ের উদ্দেশ্যে রওনা দিন। যারা স্মোক করেন তাদের উদ্দেশ্যে বলছি, ট্রেকিং আর স্মোকিং একসাথে নইব চ। অনেকটা হেঁটে ফেলেছি, আর 2 কিলোমিটার গেলে গৈরিবাস। তার আগে একটুখানি এরকম সবুজের বিছানায়, ঘাসের বিছানায় বসে জিরিয়ে নেওয়া, আর কিছুই না। প্রকৃতিটাকে উপভোগ করা হয়, আর পা দুটোকেও একটু রেস্ট দেওয়া হয়। আসলে অনেকটা ডাউনে চলতে থাকলে তখন পায়ের ওপর একটু বেশি প্রেশার পড়ে, সেই জন্যই একটু বসে জিরিয়ে নেওয়া এই আর কি। এখান থেকে গৈরিবাস পর্যন্ত রাস্তা কিন্তু বেশ ডাউনওয়ার্ডস, আর অনেকক্ষণ একসাথে ডাউনওয়ার্ডস নামলে পায়ের আঙুলে প্রচণ্ড লাগে। গৈরিবাসের কিছুটা আগে দাঁড়িয়ে আছি। এখান থেকে দূরে একটা রাস্তা দেখা যাচ্ছে, ঠিক রাস্তা নয়, টিন দিয়ে একটা পার্টিশন টাইপের করা রয়েছে। ওইখান থেকে ডান দিকে চলে গেলেই রয়েছে রেড পান্ডা ব্রিডিং সেন্টার, এবং চিড়িয়াখানা থেকে রেড পান্ডাদেরকে নিয়ে এসে এইখানে বাচ্চা হওয়ার পর সেই বাচ্চাদেরকেই এই জঙ্গলে ছেড়ে দেওয়া হয়, এবং তারপর আবার তাদেরকে চিড়িয়াখানায় রেখে আসা হয়, মানে মা রেড পান্ডাকে। আর ঠিক তার নিচে দেখা যাচ্ছে গৈরিবাস ট্রেকার্স হাট। মানে মোটামুটি আমরা কাছাকাছি চলেই এসেছি গৈরিবাসের। জঙ্গল থেকে বেরিয়ে আমরা এবার যাচ্ছি এরকম বোল্ডার বিছানো রাস্তা দিয়ে। এই রাস্তা দিয়ে জৌবাড়ি গ্রামে যাওয়ার গাড়িগুলো যায়, 4x4 ল্যান্ড রোভার বা বোলেরো এখান থেকে চলে।
রাস্তাটা পুরোটা এতটাই ডাউনওয়ার্ডস, মানে অনেকক্ষণ ধরেই আমরা ডাউনওয়ার্ডস যাচ্ছি, তো মাঝে মাঝে পায়ের পেশিতে লাগছে আর আঙুলের মাথাগুলো একটু ব্যথা ব্যথা করছে। আর একটা জিনিস ট্রেক করবার সময় মাথায় রাখা আবশ্যক, আমাদের পোশাক পরিচ্ছদ যেন একেবারেই হালকা এবং কমফোর্টেবল হয়। এক গাদা গরমের পোশাক পরে ট্রেক করা কিন্তু একেবারেই উচিত নয়। অতিরিক্ত পোশাক পরিধানের জন্য আমরা কিন্তু চোখের সামনে মানুষজনকে অসুস্থ হয়ে পড়তে দেখেছি। আমরা চলে এসেছি গৈরিবাসে, আর গৈরিবাসে এসে পৌঁছানোর পর সামনে একটা ছোট্ট সুন্দর গ্রাম, আর তার সাথে চলছে মেঘের খেলা। পাহাড়ের মধ্যে এই মেঘের খেলা আর তার সাথে লালিগুরাসের হালকা হালকা মেলবন্ধন, এ যেন এক অদ্ভুত মায়াবী দৃশ্যপট রচনা করছে আমাদের চোখের সামনে। গৈরিবাসে অনেকে রাত্রিবাস করেন, এখানে থাকার জন্য 2-4টি হোমস্টে আর একটা জিটিএ হাট রয়েছে, চাইলে আপনারা এখানেও থেকে যেতে পারেন। গৈরিবাসে এসে এখন একটুখানি চিকেন থুপ্পা নিয়েছি, এটার পরে একটু চা খাবো, খেয়ে তারপর আবার এখান থেকে রওনা দেবো। খিদে পেয়ে গেছে এখন একটু। টুকিটাকি খাওয়া দাওয়া সেরে আবার আমরা বেরিয়ে পড়লাম। এইখানেই রয়েছে একটি এসএসবি ক্যাম্প, যেখানে আবার আমাদের এন্ট্রি করতে হলো। আর ঠিক এই ক্যাম্পের উল্টো দিকে রয়েছে এই ম্যাগনোলিয়া হোমস্টে। এছাড়াও এই গৈরিবাসে থাকার জন্য রয়েছে সোলু হোমস্টে, চাইলে আপনারা এই সব জায়গাতেও থাকতে পারেন। গৈরিবাস থেকে একটু টিফিন সেরে আমরা এবার আবার চলতে লেগেছি। এখন বাজে ঠিক দুপুর 1টা। যেখানে টিফিন করলাম তার ঠিক উল্টো দিকে একটা এসএসবি ক্যাম্প রয়েছে, ওখানে আবার এন্ট্রি করলাম। এখান থেকে টুমলিং 6 কিলোমিটার, মানেভঞ্জন 19 কিলোমিটার, আর দার্জিলিং 46 কিলোমিটার। তো টুমলিং থেকে আমরা এসছি 6 কিলোমিটারের একটু বেশি চলে এসেছি, 7 কিলোমিটারের কাছাকাছি। এইবারে কিন্তু রাস্তাটা পুরো চড়াই, আমাদেরকে প্রায় 2 কিলোমিটার মতন উপরের দিকে উঠতে হবে, এবং এখানে চড়াইটা কিন্তু খুব স্টিফ, প্রায় 45 ডিগ্রি মতন। আর এই রাস্তায় কিন্তু গাড়িও যাতায়াত করে, তাই আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে। जो फॉरेनर लोग आता है ट्रैकिंग पे, उन लोग के लिए इंडिया साइड में स्टे करने का अलाउड नहीं है, क्योंकि वो इंडिया के वीजा में आता है और नेपाल साइड में रुकेगा तो फिर बाद में कोई मतलब बीमार से कोई मर गया तो फिर बहुत सारा प्रॉब्लम हो जाएगा ना, इसीलिए नेपाल में स्टे नहीं, उनका सिर्फ इंडिया साइड में रखना है। लेकिन इंडिया में होम स्टे उतना ज्यादा है नहीं। जैसे कि टंगलू में एक नाइट स्टे, देन उसके पछि गैरीबास में एक ट्रेकर्स हटे, वहाँ पे स्टे। काला पोखरी में रुका नहीं सकता, तो संदकपू में जाके फिर उनको इंडिया साइड में रुकाना। ओके। এনজয় দ্য বিউটি অফ নেচার অ্যাট স্লো স্পিড। আমার মনের কথাটাই এইখানে বোর্ডে যেন লেখা দেখলাম। ঠিক একটু আগে যে কথা আপনাদেরকে বলছিলাম, আমাদের পথের সৌন্দর্যকে উপলব্ধি করাই উদ্দেশ্য। খুব তাড়াতাড়ি লক্ষ্যে পৌঁছে বা গন্তব্যে পৌঁছে যাওয়ার জন্য কেউ কোনো পুরস্কার আমাদেরকে দেবে না। তাই আমি সবসময় মনে করি এই পথের সৌন্দর্যকে যতটা প্রাণ ভরে নিজেদের মধ্যে আত্মস্থ করতে পারবো, ততই আমাদের এই যাত্রা সফল হবে, এই ট্রেকিং ততই সফল হবে। মাঝে বেশ কিছু গাড়ি 500,000 টাকার বিনিময়ে কালীপুখরি পৌঁছে দেওয়ার জন্য অফার দিচ্ছিল, কিন্তু আমরা যতক্ষণ পারছিলাম হাঁটছিলাম বা হাঁটার চেষ্টা করছিলাম। কিন্তু হঠাৎ করেই আকাশের অবস্থা বেশ খারাপ হয়ে এলো, এক্ষুনি বৃষ্টি নামবে এমন একটা অবস্থা। আর ঠিক সেরকম একটি অবস্থার মাঝে আমরা ভগবানের পাঠানো দূত হিসাবে পেয়ে গেলাম এই মহিন্দ্রা থার গাড়িটা। চলতে চলতে এখন আমরা খাইয়াঘাটাতে লাঞ্চ করতে যাওয়ার জন্য একটা থার পেয়ে গেছি, থরে উঠেছি আর এটাতে করে খাইয়াঘাটা অবধি যাব। ভাইয়া আছেন আমাদের সাথে। भैया आपका नाम क्या है? ओम गुरुम भैया, उसका नंबर भी मैं दे दूंगी, नंबर আমি দিয়ে দেবো। আপনারা আসলে ওনার সাথে যোগাযোগ করেও আসতে পারেন, উনি কিন্তু আমাদেরকে ফ্রিতেই এটা দিচ্ছেন। আর এই হলো গাড়ির নাম্বার, আপনারা গাড়ির নাম্বারটা দেখে নিন। আমি জাস্ট যেতে যেতে বললাম যে দাদা আমাদেরকে লিফট দেবেন, বললো হ্যাঁ ঠিক আছে চলে আসুন। वो भी फ्री में मजा आ गया।
এই পথে হাঁটার আনন্দ একরকম, কিন্তু এই গাড়িতে চড়ার পর এই গাড়ির যা স্মুথনেস, এই পাহাড়ি চড়াই রাস্তায় কিছু মনেই হচ্ছিল না যে আমরা এতটা স্টিফ রাস্তা বেয়ে উঠছি। অ্যাকচুয়ালি এই গাড়িটা সিকিমের গাড়ি আর যাচ্ছে সান্দাকফু পর্যন্ত। তবে আমাদের আপাতত গন্তব্য কাইয়াকাটা, সেখানেই আমরা আজকে আমাদের লাঞ্চ সারবো। তারপর কাইয়াকাটা থেকে আরও 4 কিলোমিটার পথ হেঁটে আমরা আজকে রাত্রিবাস করব কালীপুখুরিতে। আর এখান থেকে মানে আমরা গাড়িতে যেখান থেকে উঠেছি সেখান থেকে কাইয়াকাটার দূরত্ব ওই 1.5 কিলোমিটার 2 কিলোমিটার মতন হবে। পায়ে হেঁটে চলতে চলতে হঠাৎ করে গাড়িতে ওঠার পর খুব তাড়াতাড়ি যেন রাস্তাটা শেষ হয়ে যাচ্ছিল। আর এই রাস্তার সৌন্দর্যও যেন ঠিক করে আমি উপভোগ করতে পারছিলাম না। যদিও ড্রাইভার দাদা তার দক্ষ হাতে অত্যন্ত সন্তর্পণে গাড়ি চালাচ্ছিলেন, রাস্তা অত্যন্ত সরু, কিছু কিছু জায়গায় পাশে গভীর খাদ রয়েছে, আর এই রাস্তাতেও কিন্তু প্রচুর লালিগুরাস রয়েছে। তবে ঘড়ির কাঁটা কিন্তু প্রায় 2টোর ঘর ছুঁই ছুঁই, তাই আমাদের খিদেও একটু একটু পাচ্ছিল বটে। মারাত্মক গাড়ি, মারাত্মক বেস্ট এই রাস্তার জন্য। আমরা চলে এসেছি কাইয়াকাটাতে। এখন ঘড়িতে সময় ঠিক দুপুর 2টো, মানে আমাদের যে রাস্তাটা আসতে হয়তো আরও ঘন্টাখানেক সময় বেশি লাগতো। এতটা চড়াই রাস্তা। হাফ আমরা হেঁটে এসেছিলাম, 1 কিলোমিটার চলে এসেছিলাম, আর বাকি 1 কিলোমিটার আমরা চলে এলাম এই গাড়িতে। আমরা চলে এসেছি কাইয়াকাটাতে। অল ক্রেডিট গোজ টু হিম, মানে কুন্দন দাদাই ওনাকে চেনেন বলে দাঁড় করিয়েছেন, এবং অল থ্যাঙ্কস টু হিম যে আমাদেরকে ফ্রিতে উনি লিফট দিতে চেয়েছেন। দুজনের জন্য আমরা অতি সহজে এই চড়াই রাস্তাটা চলে আসতে পারলাম এত তাড়াতাড়ি। থ্যাংক ইউ বোথ অফ ইউ। কাইয়াকাটাতে আমরা চলে এসেছি আজকে লাঞ্চ করবার জন্য, আর গরম গরম আমাদের লাঞ্চ তৈরি হচ্ছে এখানে। क्या हो रहा है? ডাল আচ্ছা, ডাল চাওয়ালি খাएंगे। ডাল ভাতই খাবো আমরা বলেছি, তার সাথে একটু সবজি খাবো, অন্য কিছুই খাবো না, একদম হালকা খাবারই আমরা আগে থেকে বলে দিয়েছিলাম। খাবারটা রেডি ছিল, আমরা আসতে উনি গরম করে আমাদের দিচ্ছেন। এখানে বসে এখন লাঞ্চ সারবো, তারপর আবার বেরিয়ে পড়বো। থ্যাংক ইউ, বাই ভাইয়া। এই পথে হেঁটেই আমরা যাব কালীপুখুরির দিকে। বললাম বটে ডাল ভাত খাবো, কিন্তু খাবার যখন দিলেন এনারা এত সুন্দর করে সাজিয়ে দিয়েছেন, মানে একদম রাজকীয় একটা খাবার মনে হচ্ছে সত্যি। মানে খাবার পরিবেশন করার আন্তরিকতা কিন্তু অনেকটা ম্যাটার করে খাবার যা খাচ্ছি তার টেস্টের। দেখুন এখানে কত সুন্দর ভাত দিয়েছেন, এটার মধ্যে পুরোটাই ভাত রয়েছে, চাইলে আরও নেওয়া যেতে পারে। এখানে ডাল রয়েছে, এটা এই পাত্রটাতে ভর্তি ডাল দিয়েছেন, এখান থেকে ডাল কাটিয়ে নেওয়ার এরকম সুন্দর একটা জায়গা। তারপরে এখানে আলু ভাজাটাও একদম ঘরের আলু ভাজার মতো সুন্দর করে ভেজে দিয়েছেন। তার সাথে ফুলকপির একটা তরকারি আছে, আলু ফুলকপি। সুন্দরভাবে স্যালাডটা কেটে সাজিয়ে দিয়েছেন। একটা ডিম ভাজা করে দিতে বলেছিলাম, ডিমটা ভেজে দিয়েছেন। এখানে পাঁপড় দিয়েছেন। তো প্রচুর খাওয়া দাওয়া। তার সাথে তো এখানকার সিগনেচার যে আচার সেটা রয়েছেই। আর আমার সবচেয়ে ভালো লেগেছে এই বাঁশের তৈরি যে স্পুন স্ট্যান্ডটা রয়েছে, এটা আমার খুব সুন্দর লেগেছে। সব মিলিয়ে দারুণ সুন্দর একটা পরিবেশে বসে খাওয়া, এরকম একটা ভিউ দেখতে দেখতে। আবার এদিকে বাইরে বৃষ্টিও এসে গেছে। আশা করছি আমাদের খাবার খেতে খেতে বৃষ্টিটা হয়ে যাবে, তাহলে খুব ভালো হয়। খাবার দাবার খেয়ে তারপর আবার আমরা বেরোবো আমাদের আজকের ডেস্টিনেশন কালীপুখুরির উদ্দেশ্যে। দারুণ সুন্দর একটা লাঞ্চ করে বেরোলাম। কাইয়াকাটার এই জায়গাটাতে এসে আপনারা লাঞ্চ করতে পারেন, আমার রেকমেন্ডেশন থাকবে। এত ভালোবাসা মিশিয়ে ওনারা পরিবেশন করেছিলেন এবং এতটা আন্তরিকতা ছিল, খাবারগুলো যেন আরও অনেক বেশি টেস্টি লেগেছে। যাই হোক, খেয়ে বেরোনোর পরে কিন্তু বৃষ্টিও নেমে গেছে। দেখতে পাচ্ছেন আমার পাশ থেকে ল্যান্ড রোভার যাচ্ছে। এই গাড়ি কিন্তু এই রাস্তা দিয়ে যায়, এবং এটা কিন্তু সান্দাকফুতে আসলে আরেকটা ঐতিহ্যবাহী ব্যাপার। অনেকে এই ল্যান্ড রোভারে করেও সান্দাকফু যান। যাই হোক, আমরা রেইনকোটও পরে নিয়েছি। আর 4 কিলোমিটার পথ যেতে হবে আমাদের কালীপুখুরি পর্যন্ত যেতে গেলে। এই হলো
আমাদের আজকের মানে খাওয়া দাওয়ার জায়গা, লাঞ্চের ঠিকানা কাইয়াকাটা। এই জায়গাটার নাম কাইয়াকাটা বা কাইয়াকাটা। এইখানে এসে আপনারা লাঞ্চ সারতে পারেন। আমি ফোন নাম্বার দিয়ে দিলাম স্ক্রিনে, যোগাযোগ করে চলে আসতে পারেন। আগে থেকে এনাদেরকে অর্ডার দিয়ে দিতে হয়। কাইয়াকাটা থেকে কালীপুখরি পর্যন্ত রাস্তাটা কিন্তু মোটামুটি ফ্ল্যাট, তাই চলতে খুব একটা অসুবিধা হবে না, কারণ লাঞ্চ করে উঠেই সাথে সাথে ট্রেক করাটা একটু কষ্টকর। তবে আমার যেটা অসুবিধা মনে হয়েছে, এই সম্পূর্ণ রাস্তায় নেই একটিও রেস্টিং প্লেস এবং কোনো লেডিস টয়লেটেরও ব্যবস্থা নেই। এই জন্যেই এখানকার হোমস্টের মালিকরা বা গাইডরা বলেন দুটোর মধ্যে ডেস্টিনেশনে পৌঁছে যাওয়ার চেষ্টা করতে। আমাদের যদিও আজকে অনেকটা লম্বা রাস্তা, দুটোর মধ্যে কখনোই পৌঁছানো সম্ভব ছিল না। তবে এই যে বৃষ্টি শুরু হয়েছে, এই বৃষ্টি কিন্তু চট করে নামবার মতন মানে মনে হচ্ছে না। আবহাওয়া পরিস্থিতি সেরম লাগছে না। তবে বৃষ্টি যে খুব মুষলধারে হচ্ছে তা নয়, আর কালকের মতো শিলা বৃষ্টিও নয়, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। আর এখান থেকে রাস্তাটা মানে কাইয়াকাটার পর থেকে রাস্তাটা যেহেতু ফ্ল্যাট, সেজন্য যেতে খুব একটা অসুবিধা হচ্ছে না। খাওয়া দাওয়া করে উঠে টুকটুক করে হাঁটতে হাঁটতে ভালোই যাচ্ছি। চারপাশে এরম ফুল গাছ, এত সুন্দর ফুল, পাখি, আর তার সাথে মাঝে মাঝে এক একটা করে ল্যান্ড রোভার, বোলেরো, থর যাচ্ছে, তাদের সাথে হাসি বিনিময় হচ্ছে, খুব ভালো লাগছে। তখন যে টিপসটা দেওয়া হয়নি, ট্রেকিংয়ের সময় কিন্তু অবশ্যই নিজেদের সাথে রেইনকোট ক্যারি করবেন। আচ্ছা, এইখানের এই ফ্রেমটা দেখেছেন? একই ফ্রেমে কতগুলো রং, দেখে তো আমাদের পাগল পাগল অবস্থা। হাঁটতে হাঁটতে এমন একটা জায়গায় চলে এসেছি, এখান থেকে দেখুন ওই যে দূরে দেখা যাচ্ছে পাহাড়ের চূড়াটা, এইটা হচ্ছে টংলু টপ। আর এই যে নিচে রাস্তাটা নেমে গিয়ে এই হচ্ছে জায়গাটা টুমলিং। আর আমরা পুরো এই পাহাড়টা রাউন্ড দিয়ে ঘুরে 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 এইখানে চলে এসেছি। এই পথের প্রতি বাঁকে যেন দৃশ্যপট পরিবর্তন হচ্ছে। পাহাড় এই জন্যেই অনবদ্য। বসন্তে আমরা পুরুলিয়ায় দেখেছিলাম পলাশের সমাহার, আর একই বসন্তে এখন আমরা পাহাড়ে দেখছি লালিগুড়াসের এরকম লালের মেলা। সারা পাহাড় যেন মনে হচ্ছে নতুন বিয়ের কোণে হয়ে সেজে উঠেছে। লাল রঙের বেনারসি পরে সে যেন অপেক্ষারত। আর তার ঠিক উল্টো দিকে মেঘেদের দল ভেসে ভেসে আসছে তাকে বরণ করে নিতে। এই অপূর্ব দৃশ্য এখন কাইয়াকাটা থেকে কালীপুখরির পথে যেতে যেতে আমরা চাক্ষুষ করছি। আর সত্যি এই দৃশ্য না দেখলে এই সময় আসার আনন্দটা বোধহয় পুরোপুরি হতো না। বর্ষার কারণে রাস্তায় জল জমে গেছে, আর জল নিকাশি কোনো ব্যবস্থা নেই, তাই কুন্দন দাদা আমার লাঠিটা দিয়েই তার ব্যবস্থা করছিলেন। এইবার দৃশ্যপটটা একবার দেখুন। এই ব্যাকগ্রাউন্ডে ছবি না তুললে হয়? প্রতিটি পর্যটক, প্রতিটি ট্রেকার্স এখানে দাঁড়িয়ে কয়েকটি ছবি ক্লিক করে তবেই সামনের দিকে এগোবেন। এটা যেন অলিখিত নিয়ম, আমরাও তার ব্যতিক্রম নই। এই যে সুন্দর জায়গাটা, এই রাস্তা দিয়েই এখন আমরা হেঁটে যাচ্ছি এবং একদমই প্রায় কাছাকাছি চলে এসেছি বলতে গেলে। এইখানেই আমার পিছনে রয়েছে এসএসবি ক্যাম্প। 3 নম্বর এসএসবি ক্যাম্পে আবার আমাদের এন্ট্রি হলো, তারপর আবার আমরা এগোচ্ছি। তবে এই কোনো এন্ট্রিতেই কোনো টাকা পয়সা লাগে না, কিন্তু আপনার ডিটেলটা আর আধার কার্ডের নাম্বারটা কিন্তু অতি অবশ্যই লাগবে। এই এসএসবি ক্যাম্প পেরোনোর পর আর প্রায় 800 মিটার মতন রাস্তা বাকি থাকে। এইটুকু রাস্তা চলতে পারলেই আমরা পৌঁছে যাব আমাদের আজকের ফাইনাল ডেস্টিনেশন কালীপুখরিতে। তার আগে আরও একবার দু চোখে মেখে নিলাম পথের অপরূপ শোভা। এখন ঘড়িতে সময় ঠিক বিকেল 5:30, আর আমরা কাইয়াকাটা থেকে 4 কিলোমিটার পথ অতিক্রম করে এই রাস্তা ধরে একদম চলে এসেছি আমাদের আজকের ডেস্টিনেশন কালীপুখরিতে। আর আমার সামনে সেই পবিত্র কালীপুখরি। এতদিন কত সিনেমায়, গানে, ভিডিওতে এই কালীপুখরিকে দেখেছি আর এই পুখরির কত গল্প শুনেছি,
আজ স্বচক্ষে দর্শন করছি। সত্যি ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ যে এত প্রতিবন্ধকতা পেরিয়ে অবশেষে এই জায়গায় এসে পৌঁছতে পারলাম, আপনাদের সাথে সেই মুহূর্তকে ভাগ করে নিতে পারলাম। আর ঠিক উল্টো দিকে দেখুন সূর্যাস্তটা হচ্ছে। এখন আকাশে হালকা হালকা মেঘ সরে গিয়ে সূর্য উঁকি দিচ্ছে, কিন্তু এই পুরো রাস্তাতে কনস্ট্যান্টলি বৃষ্টি হয়েছে, এক মুহূর্তের জন্যও বৃষ্টি বন্ধ হয়নি। আজ তো প্রায় সন্ধে হয়ে এসেছে, তাই আমরা তাড়াতাড়ি এগিয়ে চললাম আমাদের হোমস্টের দিকে। তবে এই কালী পোখরি নিয়ে আরও অনেক গল্প, অনেক কথা আমি শেয়ার করেছি আমাদের আগামী পর্বের ভিডিওতে। সেই ভিডিওতে চোখ রাখতে ভুলবেন না। আগামী শনিবার ঠিক বিকেল 4:30 সম্পিতানু ভ্লগসে থাকছে কালী পোখরি থেকে সান্দাকফু পাড়ি দেওয়ার এবং পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু জয় করার এক দুর্দান্ত ফাটাফাটি গল্প। এখনও যদি আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন, আর দেরি না করে ঝটপট সাবস্ক্রাইবটা করে ফেলুন। এখন আমরা দাঁড়িয়ে আছি একদম কালী পোখরির মধ্যে, মানে কালী পোখরি চত্বরের মধ্যে। আমার ডান দিকে সূর্য অস্ত যাচ্ছে, অস্তমিত সূর্য এখন মেঘের কোলে উঁকি দিচ্ছে। এখনও পর্যন্ত এখানকার হোমস্টেতে আমরা চেক ইন করিনি, কয়েক পা এগিয়ে গিয়ে আমরা হোমস্টেতে ঢুকবো। তার আগে এই অদ্ভুত সুন্দর দৃশ্যটা আপনাদের সাথে ভাগ না করে পারলাম না। আর এই দিকের পাহাড়টা দেখুন, পুরো পাহাড় জুড়ে পুরো গুড়াসের মেলা বসেছে। পাহাড়ের নিচে দিয়ে রাস্তা, সেই রাস্তার সাথে ধাপ চাষ এবং তার সাথে গুড়াস, নিচে ছোট ছোট গ্রাম, অপূর্ব সুন্দর। এই জায়গা থেকেই হোমস্টেগুলো শুরু হচ্ছে। একদম প্রথমেই রয়েছে হিমচুলি লজ। এই প্রাণীটিকে স্থানীয় মানুষেরা তোলে বলে থাকেন। খানিকটা এগোতেই চোখে পড়ল পাদাম লজ। অবশেষে আমরা আমাদের আজকের ফাইনাল ডেস্টিনেশন কালী পোখরিতে আমাদের হোমস্টে ইয়ালুং হোমস্টেতে চলে এসেছি। বাইরে থেকে হোমস্টেটা দেখতে এইরকম, ভিতরে ঢুকে দেখি কেমন লাগবে। এই রাস্তা। এখন আমি দাঁড়িয়ে আছি ইয়ালুং হোমস্টেতে আমার রুমে। খুব সুন্দর একটা রুম, একদম নতুন তৈরি হওয়া রুম। কাঠের পুরো রুমটা, সিলিংও কাঠের, ফ্লোরও কাঠের। এইরকম একটা মানে দুটো সিঙ্গেল বেডকে জুড়ে একটা ডাবল বেড করা হয়েছে। চাইলে এটাকে দুটো মানে সেপারেট করে সিঙ্গেল বেড হিসাবেও ব্যবহার করা যাবে। তাতে খুব সুন্দর ডানলপের গদি দেওয়া আছে, গদিটা খুবই ভালো আমি দেখলাম। আর তার সাথে ছোট দুটো এরকম ব্ল্যাঙ্কেট আর বড় এরকম দুটো ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, যেটা এনাফ এখানকার ঠান্ডার জন্য। খুব কোজি ঘরটা। এরকম একটা সাইড টেবিল রয়েছে। আর এই রুম থেকে এরকম একটা জানলা রয়েছে, জানলা দিয়ে কিন্তু বাইরে একটা দারুণ ভিউ আছে। দেখি খোলা যাবে কিনা জানলা। ও হ্যাঁ, খোলা যাবে। এই যে দেখুন, জানলা দিয়ে এরকম একটা সুন্দর ভিউ রয়েছে বাইরে, পাহাড়ের ভিউ। আর একটা যেটা ভালো এই যে ঘরে রয়েছে, যে অনেকগুলো প্লাগ পয়েন্টস রয়েছে। এইখানে যেমন একটা রয়েছে, ঠিক সেরকম দরজার এই পাটটাতে এখানে দুটো রয়েছে, এখানে একটা, এখানে একটা। প্লাগ পয়েন্ট তো খুবই দরকার লাগে আমাদের। আচ্ছা, বাথরুমটা দেখে নিই। এই হলো বাথরুম, বেশ অনেকটাই বড়, পরিষ্কার পরিচ্ছন্ন। কোমোড আছে, হ্যান্ড শাওয়ার আছে, আর একটা কল আছে, এখানে সাবান আছে। বেসিন কিন্তু নেই, বাথরুমে কোনো আয়না নেই। কিন্তু এই সমস্ত জায়গায় এখানে যেটুকু আছে পরিষ্কার পরিচ্ছন্ন, এটা কিন্তু যথেষ্ট। আর এখানে কিন্তু হট ওয়াটার সাপ্লাই আছে, মানে গিজার না থাকলেও সেটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। এইখানে যদি আসতে চান, আমি ট্যারিফটা ডিটেলটা দিয়ে দেবো, স্ক্রিনেও থাকবে, ডেসক্রিপশন বক্সেও থাকবে। চাইলে এখানে এসে আপনারা ফোন করে বুক করে চলে আসতে পারেন, বা এখানে এসেও আপনারা বুক করে ঘরে থাকতে পারেন। এটা হলো ইয়ালুং হোমস্টের কিচেন আর ওপেন ডাইনিং। খুব সুন্দর, একদমই অন্যরকম, বেশ হ্যাপেনিং একটা ডাইনিং। এখানে চুরপি দিয়ে দারুণ একটা ডিজাইন করা হয়েছে।
অনেক দিন বাদে সন্ধ্যেবেলায় একদম অন্যরকম একটা স্ন্যাক্স পেলাম। স্যুপ, চিজ স্যুপ, খুব সুন্দর গাজর গোলমরিচ দিয়ে, তার সাথে পপকর্ন। মানে পপকর্নটাকে এরকম স্যুপের মধ্যে ফেলতে হবে করে এইভাবে দারুণ। এটা নাকি বডি ফিট হবে, ঠান্ডার মধ্যে এসেছি, দারুণ লাগছে। I love it. কুন্দন ভাই এখন টংবা খাচ্ছে, সামনে বিশাল বড় একটা টংবার পাত্র নিয়ে বসে আছে। এটা হচ্ছে এখানকার লোকাল অ্যালকোহল, যেখানে 8% অ্যালকোহল থাকে, মিলেট দিয়ে আর গম দিয়ে তৈরি হয়, অর্গ্যানিক অ্যালকোহল। আর এই হচ্ছে সন্ধেবেলা আমাদের ইয়ালুং হোমস্টের ডাইনিং এরিয়ার ভাইব। দারুণ সুন্দর একটা পরিবেশ এখানে, সেজন্য আমরা ডাইনিং ছেড়ে ঘরে যাচ্ছি না, এখানেই বসে বসে সন্ধ্যেটা কাটাচ্ছি। রাত 9টা নাগাদ আমরা ওখানেই বসে গেলাম ডিনার করতে। ডিনারে আমাদেরকে দেওয়া হয়েছিল চিকেন, সবজি, ডাল, রুটি, ভাত। প্রচুর খাওয়া ছিল, তবে এত কিছু খেতে পারিনি, রুটিগুলো ফেরতে দিয়ে দিয়েছিলাম। একটু ডাল ভাত আর চিকেন দিয়ে খেয়েই আমরা আমাদের ডিনার কমপ্লিট করে চলে গিয়েছিলাম যে যার রুমে। তবে রান্নাগুলো বেশ টেস্টি ছিল। এবং আরও একটি কথা যেটা না বললেই নয়, এই ইয়ালুং হোমস্টে কিন্তু আমাদের সান্দাকফু সিরিজের ওয়ান অফ দ্য বেস্ট হোমস্টেজ। খুব ভালো অভিজ্ঞতা ছিল এই হোমস্টেতে থাকার। ডিনার দিয়েই আমাদের আজকের গল্প শেষ হলো, আর আমাদের আগামী পর্বে আসতে চলেছে দুর্দান্ত, অনবদ্য, অভূতপূর্ব একটি কাহিনী, একটি গল্প, যার জন্য আমাদের সাথে থাকুন, আমাদের পাশে থাকুন আর দেখতে থাকুন সম্পিতানু ব্লগস। আমাদের আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন, শেয়ার করে নেবেন সকলের সাথে, আর অবশ্যই 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 সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্পিতানু ব্লগস অন ইউটিউব। প্রতি শনিবার ঠিক বিকেল 4:30 আমাদের একটি করে নতুন ভিডিও আসে, তাই আমাদের সাথে থাকুন, আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার সান্দাকফু সিরিজের আরও একটি নতুন পর্ব নিয়ে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।